প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়টির কিছু সমস্যার সমাধান করব। শুরুতেই আমরা আমাদের বোর্ডে আমাদের সমস্যাগুলো লিখে নিয়েছি। এখন আমরা একটি একটি করে আমাদের সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম সম্ভাবনা জিনিসটা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু ঘটার সম্ভাবনা। আমরা যদি লিখে নিই শুরুতেই, কোনো কিছু ঘটার সম্ভাবনা, কোনো কিছুর ঘটার সম্ভাবনা। শিক্ষার্থীরা লক্ষ্য করবে, কোনো কিছু ঘটার সম্ভাবনা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। আমরা নিচে লিখব সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ যতগুলো ঘটনাই ঘটতে পারে সবগুলো যাবেন সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে। আর যেই ঘটনাটি আমি চাচ্ছি সেটি হচ্ছে অনুকূল ফলাফল, অর্থাৎ যে কোনো একটা জিনিস যেটা আমরা চাচ্ছি সেটি হচ্ছে অনুকূল ফলাফল। আচ্ছা, আমরা যদি আমাদের প্রথম সমস্যাটির দিকে তাকাই, আমরা বলেছি একটি থলিতে 4টি লাল, 5টি সাদা, 6টি কালো বল আছে। অর্থাৎ 4টি লাল, 5টি সাদা, 6টি কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। বলটি প্রথম প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে লাল হওয়ার সম্ভাবনা কত। শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রশ্নটিতে লক্ষ্য করি, বল আছে 3 রকমের, অর্থাৎ যে 3 রকমের মোট বল, যদি আমরা লিখি মোট বল হচ্ছে লাল আছে 4টি প্লাস সাদা আছে 5টি এবং 6টি আছে কালো। তাহলে এই মোট বল 15। এটি হচ্ছে আমাদের ঘটনার সম্ভাবনা নির্ণয় করার ক্ষেত্রে সম্ভাব্য সমগ্র ফলাফল, অর্থাৎ এই 15 হচ্ছে সম্ভাব্য সমগ্র ফলাফল। আর যে কোনো একটি ঘটনা তারা আমাদের নির্দিষ্ট করে দিবেন। যেমন দেখতে পাচ্ছ, ক নম্বর প্রশ্নে বলেছে লাল আসার সম্ভাবনা। তাহলে আমরা জানি লাল বল আছে কয়টি? লাল বল আছে 4টি। আর এখন যদি আমরা লাল বল আসার সম্ভাবনা বের করি, অর্থাৎ কিছু ঘটার ক্ষেত্রে আমরা এখন যদি লিখি লাল বল আসার সম্ভাবনা, লাল বল আসার সম্ভাবনা, তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজে সম্ভাব্য সমগ্র ফলাফলের জায়গায় আমাদের যে 15টি বল আছে সমগ্র বল সবগুলোকে লিখে ফেলবো এবং অনুকূল ফলাফলের জায়গায় লাল বল লিখে ফেলবো। যেহেতু লাল বল আছে 4টি আর হচ্ছে সম্ভাব্য সমগ্র বল হচ্ছে 15টি, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো 4/15। এটি হচ্ছে আমাদের লাল বল আসার সম্ভাবনা। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আরেকটি বের করব, সেটি হচ্ছে সাদা বল আসার সম্ভাবনা। তাহলে তোমরা জানোই টোটাল বল আছে 15টি আর সাদা বল কয়টি আছে? সাদা বল আছে 5টি। তাহলে পূর্বের মতো লালের যে বল সংখ্যাটি আছে সেটি কেটে এখানে 5 বসিয়ে দিলেই হয়ে গেল সাদা বল আসার সম্ভাবনা। কি বল? সাদা। একইভাবে আমাদেরকে আবারও প্রশ্ন করা হয়েছে কালো বল আসার সম্ভাবনা। শিক্ষার্থীরা, যদি আমরা লিখি কালো বল আসার সম্ভাবনা, তাহলে একইভাবে আমরা মোট বল বের করে নিব এবং কালো বল কতটি আছে সেটি বের করে নিব। মোট বল 15টি যথারীতি আছে আর আমাদের কালো বল আছে কয়টি? এই যে কালো বল আছে 6টি, তাহলে আমরা এখানে 6 দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের কালো বল আসার সম্ভাবনা। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এরকম কোনো একটি থলিতে এতটি বল আছে, এতটি অন্য যে কোনো কিছু থাকতে পারে, সেগুলো যদি দিয়ে ধারাবাহিকভাবে একটি একটি করে জানতে চাই, আমরা এভাবে যে কোনো কিছু আসার সম্ভাবনা সম্ভাব্য সমগ্র ফলাফল হবে এবং উপরে হবে অনুকূল ফলাফল। এভাবেই এই সমাধানটি করে ফেলতে পারবো। শিক্ষার্থীরা, দ্বিতীয় সমস্যাটিতে যদি আমরা আসি, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। নিরপেক্ষ ছক্কা কেন বলা হলো? কারণ ছক্কা নিক্ষেপ করলে কোনটি আসবে, সেটি 1 আসবে, 2 আসবে না কি আসবে সেটি আমরা জানি না। এই ধরনের ছক্কাকে আমরা বলছি নিরপেক্ষ ছক্কা। তাহলে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। এবার আমাদেরকে সম্ভাবনা বের করতে বলেছে 4 আসার, বিজোড় আসার, 4 অথবা 4-এর বেশি আসার এবং 5-এর কম আসার। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এটিরও সমাধান করে নেই। আমরা প্রথমে লিখতে পারি একটি ছক্কায়
একটি ছক্কায় সম্ভাব্য সমগ্র ফলাফল, একটি ছক্কায় সম্ভাব্য সমগ্র ফলাফল কয়টি? 6টি। সম্ভাব্য সকল ফলাফল হচ্ছে 6টি। আর 6টি কি? ওই 1, 1, 2, 3, 4, 5 অথবা 6 যে কোনো একটি আসতে পারে। এটি হচ্ছে ছক্কার সম্ভাব্য সমগ্র ফলাফল। এখন আমাদের কাছে যদি জানতে চাওয়া হয় 4 আসার সম্ভাবনা, শিক্ষার্থীরা বলো তো একটি ছক্কায় 4 থাকে কয়টি? শিক্ষার্থীরা একটি ছক্কায় সম্ভাব্য 4 থাকে, মাত্র ছক্কায় 4 থাকেই একটি। তাহলে আমাদের অনুকূল ফলাফল হলো 4। 4টি কয়বার আছে? 4 যেহেতু একবার আছে, অনুকূল ফলাফল হচ্ছে 1। তাহলে আমরা এবার যদি সম্ভাবনা বের করি, অর্থাৎ কত আসার সম্ভাবনা? 4 আসার সম্ভাবনা। 4 আসার সম্ভাবনা যদি বের করি, তাহলে 4 আসার সম্ভাবনা হচ্ছে সম্ভাব্য সমগ্র ফলাফল আর উপরে থাকবে অনুকূল ফলাফল, অর্থাৎ অনুকূল ফলাফল বাই সম্ভাব্য সমগ্র ফলাফল। আচ্ছা, এখন শিক্ষার্থীরা আমরা বলেছি ছক্কায় যেহেতু 6টি ঘটনা আছে, তাহলে সম্ভাব্য সমগ্র ফলাফল বা সমগ্র ঘটনা হবে 6, আর আমাদের অনুকূল ফলাফল আছে 1, তাহলে উপরে আমরা বসাবো 1 যেখানে অনুকূল ফলাফলের জায়গায়। তাহলে 4 আসার সম্ভাবনা হচ্ছে 1/6। শিক্ষার্থীরা আমরা যদি দ্বিতীয় সমস্যাটির দিকে তাকাই যে বিজোড় আসার সম্ভাবনা কত, শিক্ষার্থীরা আবারও লক্ষ্য করো একটি ছক্কায় সম্ভাব্য সমগ্র ফলাফল 6। এবার আমরা লিখব বিজোড় আসার জন্য অনুকূল ফলাফল, বিজোড় আসার জন্য অনুকূল ফলাফল। আচ্ছা শিক্ষার্থীরা, একটি ছক্কার মধ্যে বিজোড় সংখ্যা আছে 3টি, 1, 3 এবং 5। তাহলে আমাদের বিজোড় আসার জন্য অনুকূল ফলাফল হচ্ছে 3, যেটিকে আমরা এভাবেও লিখতে পারি 1, 3 এবং 5। তাহলে বিজোড় আসার সম্ভাবনা, এখানে যদি আমরা লিখি বিজোড় আসার সম্ভাবনা, তাহলে বিজোড় আসার সম্ভাবনা একইভাবে অনুকূল ফলাফল বাই সম্ভাব্য সমগ্র ফলাফল। আমাদের অনুকূল ফলাফল কত আছে? যেহেতু অনুকূল ফলাফল বিজোড় আসার জন্য বলছে, তাহলে বিজোড় আছে 3টি আর সম্ভাব্য সমগ্র ফলাফল হচ্ছে 6। তাহলে আমাদের বিজোড় আসার সম্ভাবনা হচ্ছে 3/6। এটাকে আবার আমরা চাইলে 3 দিয়ে কেটে 1 এবং বাই 2 অর্থাৎ হাফও রাখতে পারি। এটি হচ্ছে বিজোড় আসার সম্ভাবনা। এটি সমাধান করার পর আমরা যে তৃতীয় নাম্বার অঙ্কটি সমাধান করব, সেটি হচ্ছে 4 অথবা 4-এর বেশি আসার সম্ভাবনা কত। শিক্ষার্থীরা 4 অথবা 4-এর বেশি সংখ্যা কতটি আছে ছক্কায়, আমরা সেটি আগে বের করে নিব। 4 অথবা 4-এর বেশি, যেহেতু 4 অথবা বলেছে, সেহেতু আমাদের সংখ্যাটিতে আমাদের নমুনা ক্ষেত্রে 4 থাকবে, অনুকূল ফলাফলে 4 থাকবে। তারপর 4-এর বেশি বা বড় সংখ্যা হচ্ছে 5 এবং 6। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো 4 অথবা 4-এর বেশি আসার জন্য যে অনুকূল ফলাফল হলো 3টি, অনুকূল ফলাফল 3টি। সুতরাং এবার আমরা এটি লিখব 4-এর বেশি আসার, 4 অথবা 4-এর বেশি, 4 অথবা 4-এর বেশি আসার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল বাই সম্ভাব্য সমগ্র ফলাফল। এখানে আমার অনুকূল ফলাফল হচ্ছে 3, তাহলে আমি লিখে নিলাম 3, এবং সম্ভাব্য সমগ্র ফলাফল যথারীতি 6 বা 6, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3/2। এটিকেও আমরা চাইলে 1/2 লিখতে পারি। শিক্ষার্থীরা আমাদের পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে যদি আমরা লক্ষ্য করি 5-এর কম সমস্যা আছে কয়টি? 5-এর কম সমস্যা, 5-এর কম সংখ্যা, 5-এর কম সংখ্যা, 5-এর কম সংখ্যা আছে কয়টি?
5-এর কম সংখ্যার ক্ষেত্রে আমি 5কে নিব না, কারণ 5 অথবা বলিনি। 5-এর কম সংখ্যা আছে 1, 2, 3 এবং 4, অর্থাৎ 4টি। তাহলে 5-এর কম সংখ্যা আমরা লিখব 4, আর আমাদের নমুনা বিন্দুগুলো হচ্ছে 1, 2, 3, 4। এবার 5-এর কম আসার সম্ভাবনা যদি লিখি, 5-এর কম আসার সম্ভাবনা যদি লিখি, একইভাবে আমরা লিখব অনুকূল ফলাফল বাই সম্ভাব্য সমগ্র ফলাফল। এই ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল যথারীতি 4 হয়ে যাচ্ছে, আর সম্ভাব্য সমগ্র ফলাফল তো 6 আছেই। তাহলে আমাদের এটি দাঁড়াবে 4/6। আমরা যদি চাই যে এই সংখ্যাগুলোকে একটু ছোট করে নিব, তাহলে 2 দিয়ে কেটে 2 এবং এটিকে 3 করে নিতে পারছি, তাহলে থাকছে 2/3। এটি হচ্ছে 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা। শিক্ষার্থীরা দেখতেই পেলে আমরা খুব সহজে আমাদের দ্বিতীয় সমস্যাটিরও সমাধান শেষ করে ফেললাম। এই পর্যায়ে আমরা আমাদের তৃতীয় যে সমস্যা আছে, অর্থাৎ নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি আঁকবো। প্রবাবিলিটি ট্রি আঁকার মাধ্যমে আমরা আরেকটি সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা আমাদের তৃতীয় প্রশ্নে বলেছে নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রথমেই প্রবাবিলিটি টি এঁকে নিই। যদি আমরা প্রথম মুদ্রাটি নিক্ষেপ করি, আমরা যদি আমাদের প্রথম মুদ্রা নিক্ষেপ করি, তাহলে লক্ষ্য করো প্রথম মুদ্রা নিক্ষেপ করার পর ফলাফল কি আসে। আমরা জানি যদি একটি মুদ্রা নিক্ষেপ করি তাহলে দুটি ঘটনা ঘটবে, হয় H আসবে বা হেড আসবে, অথবা টেল বা টি আসবে। তাহলে আমরা লিখতে পারি আমাদের ফলাফল হচ্ছে H অথবা টি। এটি ছিল প্রথম মুদ্রা নিক্ষেপ করার পর ফলাফল। যেহেতু আমাদেরকে বলছে দুটি মুদ্রা নিক্ষেপ করতে হবে, এখন দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে একইভাবে আমরা ধরে নিলাম প্রথম মুদ্রায় H উঠেই গেছে, তাহলে দ্বিতীয় মুদ্রাটা যদি নিক্ষেপ করি তাহলে একই ঘটনা আবার ঘটবে, হয় H আসবে না হলে টি আসবে। একইভাবে এই ক্ষেত্রে যদি প্রথম মুদ্রায় টি আসে, প্রথম মুদ্রায় টি আসার পরও আবার দ্বিতীয় মুদ্রা যখন নিক্ষেপ করব তখনও দুটি ঘটনা ঘটবে, অর্থাৎ হয় H আসবে না হলে টি আসবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতেই পেলাম আমাদের দুটি মুদ্রা নিক্ষেপের জন্য যে প্রবাবিলিটি ট্রি আঁকতে বলেছে সেটি আমরা এঁকে ফেললাম। এখন আমরা যদি আমাদের নমুনা ক্ষেত্রটি লিখি, যে নমুনা ক্ষেত্র কি হবে, তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটি হবে, দেখো নমুনা ক্ষেত্রে প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T, প্রথম মুদ্রায় H দ্বিতীয় মুদ্রায় H, এটি একটি নমুনা ক্ষেত্র হতে পারে, অথবা প্রথম মুদ্রায় H দ্বিতীয় মুদ্রায় আসবে T, এটিও একটি হতে পারে, অথবা আমরা প্রথম মুদ্রায় T দ্বিতীয় মুদ্রায় H কিংবা দুটি মুদ্রাতেই T থাকতে পারে, এরকম ঘটনাগুলো ঘটতে পারে। শিক্ষার্থীরা আমরা নমুনা ক্ষেত্র পেয়ে গেছি এখানে 4টি। আমাদেরকে বলেছিল যে আমাদের নিক্ষেপ করলে প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা, অর্থাৎ প্রথম মুদ্রায় H আসবে আর দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা কত। তাহলে আমরা তো জানি সম্ভাবনা ইজ ইকুয়াল টু ছিল প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা। শিক্ষার্থীরা লক্ষ্য করো প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আছে এই একটি ঘটনায়, অর্থাৎ একটি, আর এখানে আমরা দেখেছি নমুনা ক্ষেত্র আমাদের আছে 4টি। তাহলে আমরা সম্ভাবনার ক্ষেত্রে লিখব অনুকূল ফলাফল আর হচ্ছে সমগ্র ফলাফল। দেখো শিক্ষার্থীরা অনুকূলের ক্ষেত্রে আমরা একটি পেয়েছি, তাহলে এখানে 1, এবং সমগ্র ফলাফল পেয়েছি 4টি। তাহলে আমাদের প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা হচ্ছে 1/4। এভাবে আরো কিছু প্রশ্ন আসতে পারে যে প্রথম মুদ্রায় H দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা কত, সেটিও হবে 1/4।
4। যদি বলে যে দুটি এইচ আসার সম্ভাবনা কত, তোমরা লক্ষ্য করতে পারছো এখানে দেওয়া আছে যে এইচ এইচ, অর্থাৎ দুটি এইচ আসার সম্ভাবনা, এখানে দুটি এইচ আছে একটি আর মোট ঘটনা 4টি, তাহলে দুটি এইচ আসার সম্ভাবনা হবে 1/4। একইভাবে দুটি টি আসার সম্ভাবনাও হবে 1/4। এছাড়া যদি বলে যে অনূর্ধ্ব একটি এইচ আসার সম্ভাবনা কত, অর্থাৎ কমপক্ষে একটি এইচ আসার সম্ভাবনা কত, যদি কমপক্ষে বলে তাহলে দুটি এইচও আমরা গ্রহণ করব এবং একটি এইচ তো অবশ্যই গ্রহণ করব। দেখো এখানে দুটি এইচ আছে, এখানে দুটি, এই যে এখানে একটা এবং এখানে একটা, দুটি এইচ অথবা একটি একটি করে আছে দুটিতে, তাহলে টোটাল ফলাফল হচ্ছে 3টি, আর মানে অনুকূল ফলাফল, আর সম্ভাব্য সমগ্র ঘটনা আছে কয়টি, 4টি, তাহলে হবে 3/4। এভাবে আমরা আমাদের পাঠ্য বইয়ের যতগুলো সমস্যা আছে এই মুদ্রা কিংবা সংখ্যা অথবা বল রিলেটেড, সেগুলো আমরা সমাধান করে ফেলব। শিক্ষার্থীরা, আমাদের সম্ভাবনার আরও কয়েক ধরনের সমস্যা রয়েছে যেগুলো আমরা আমাদের সম্ভাবনার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।